সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে মিট দ্য মাইন্ডের আরেকটি এপিসোড শুরু করছি। যারা পোস্টার আগে থেকে দেখেছেন তারা জানেন আজকে আমরা আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব নিয়ে কিছু কথা বলবো আমরা। আজকের আলোচনার টপিক রেখেছি বায়ো আর্কিওলজি অ্যান্ড অ্যাপ্রোচ টু আন্ডারস্ট্যান্ড হিউম্যান পাস্ট, এবং আলোচক হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান। উনি বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আর্কিওলজিক্যাল সায়েন্সের উপরে পিএইচডি করছেন। সো মিজান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, কি অবস্থা, কেমন চলছে করোনাকালে আপনার কাজকর্ম? কাজ আলহামদুলিল্লাহ, আমাদের ল্যাবগুলো সব খোলা, ইউনিভার্সিটি খোলা, যদিও আজকে থেকে আগামীকাল থেকে নতুন করে ইংল্যান্ড লকডাউনে গেল, কিন্তু ওই লকডাউনটা শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে। সো তার মানে আপনাকে ফুল টাইম কাজ করতে হবে। ফলে আমাদের ল্যাবগুলো ওপেন, ইউনিভার্সিটি ওপেন, ইউনিভার্সিটি ক্লাস ওপেন, কিন্তু অ্যালং উইথ রুলস অ্যান্ড রেগুলেশন। আমাদেরকে নির্দিষ্ট রুলস রেগুলেশন মেনে আমাদেরকে ল্যাবে ঢুকতে হয়, বের হতে হয়, ভিতরে কাজ করতে হয়, সবকিছুর ভেতরে একটা নতুন কিছু নিয়ম কানুনের সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আচ্ছা, ডিটেইলসে জানবো ল্যাবে আপনি আসলে কিভাবে কি কাজকর্ম করেন না করেন। আমি অনুষ্ঠানে আমাদের একটা প্যাটার্ন রয়েছে যে আমি সাধারণত কোয়েশ্চেন একটা স্ক্রিনে শো করে দেন সেটা জিজ্ঞেস করি, আর সেটা দর্শকরা সেটারই আনসার শোনেন। আর দর্শকরা যারা আমার সঙ্গে আছেন বা যুক্ত হয়েছেন শুরু থেকেই, তারা আপনারা আপনাদের কোয়েশ্চেন গুলো কমেন্টসে করতে পারেন। যে কোনো কিছু আজকে টপিক নিয়ে জানার বিষয় থাকলে বা অক্সফোর্ড নিয়ে কিছু জানার জিজ্ঞেস থাকলে সেটাও জিজ্ঞেস করতে পারেন। আমরা চেষ্টা করবো সেগুলো অ্যাড্রেস করার, সবগুলো আমাদের সেশন কোয়েশ্চেন শেষ হয়ে যাওয়ার পরে। আর এই তো, সো মূল আলোচনায় যাওয়া যাক। যেহেতু আর্কিওলজি নিয়ে কথাবার্তা, আসলে আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব কিভাবে নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, জীববিজ্ঞান বা কম্পিউটার বিজ্ঞান অথবা ধর্মতত্ত্ব ইত্যাদি নানা রকম যে আমাদের পাঠ্য বিষয় আছে বা গবেষণার যে ধারা আছে সেগুলোর সাথে সম্পর্কিত। তার আগে বলবেন যে আর্কিওলজি বলতে আমরা কি বুঝি বা প্রত্নতত্ত্ব বলতে আমরা কি বুঝি? জি, ধন্যবাদ। খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন দিয়েই শুরু হলো আমাদের আজকের আলোচনা। তো আমি যেটি বলতে চাই সেটা হলো যে আর্কিওলজি এটা একটা ইংরেজি শব্দ। এই শব্দটা আসছে আর্কিওস এবং লগোস, দুইটা গ্রিক শব্দ থেকে, ল্যাটিন এবং গ্রিক থেকে। এবং আর্কিওস অর্থ হলো প্রাচীন, আর লগোস হলো জ্ঞান, অর্থাৎ প্রাচীন জ্ঞান, এবং যেটা ইন্টার রিলেটেড টু হিউম্যান কাইন্ড। তার মানে মানবের অতীত সম্পর্কিত যে জ্ঞান, সেটাই হলো আর্কিওলজি। এবং এটা খুব ইজি একটা ব্যাপার। সেটা হলো যে একজন মানুষের, একটা মানব সম্প্রদায়ের, একটা সোসাইটির বর্তমান কালে যেভাবে যত আঙ্গিকে সে ব্যক্তিগতভাবে মানুষের সাথে মানুষ তার পারিপার্শ্বিকতার সাথে, পরিবেশের সাথে, তার জীবজগতের সাথে, জড়জগতের সাথে নানান ধরনের ইন্টারাকশনে আমরা এখন ইন্টারাক্ট করি। হ্যাঁ, ঠিক একইভাবে অতীতকালেও মানুষ এই ইন্টারাকশন গুলো কিন্তু ছিল। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ হিউম্যান কাইন্ড, অরিজিন অফ হিউম্যান কাইন্ড। আপনি মানব নিয়ে বললেন, তাহলে আমরা তো জানি যে ডাইনোসরের বিষয়াদিও আমরা আলোচনা করি, সেটা কি আমরা আর্কিওলজির অংশ ধরছি না? না, এটা আসলে ডাইনোসরের বিষয়টা আর্কিওলজির বিষয় না। এটা হলো, আপনি জানেন যে প্যালিওন্টোলজি নামে একটা শাস্ত্র আছে, একটা ডিসিপ্লিন আছে। তো প্যালিওন্টোলজিতে এই বিষয়গুলো আলোচনা করা হয়। কিন্তু আর্কিওলজি ইজ সোললি রিলেটেড টু হিউম্যান কাইন্ড। মানুষ এবং মানুষের সাথে সম্পর্কিত তার অতীত যেই কার্যাবলী, অতীত যে কর্মকাণ্ড, অতীত যেই সমাজ সংস্কৃতি, এই সব বিষয়কে সে ইয়ে করে। তো যে কথা বলছিলাম সেটা হলো যে, অর্থাৎ মানুষ যে তার নানান আসপেক্টের সাথে যেভাবে ইন্টারাক্ট করে, সেই ইন্টারাকশন গুলোকে আসলে খুঁজে বের করা, তার প্যাটার্ন বোঝা, হ্যাঁ, তার ধরন বোঝা, এই বিষয়গুলো কিন্তু বুঝতে গেলেই কিন্তু এই যে আপনি যে কথাগুলো বললেন, যে নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান,
কম্পিউটার বিজ্ঞান অর্থাৎ সায়েন্স কিংবা ধর্ম, এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড হয়ে যায়। তো এইগুলো আমি আপনাকে আলাদা আলাদা করে আমি বলতে পারি যে কিভাবে আসলে আর্কিওলজি অ্যানথ্রোপোলজির সাথে ইন্টার রিলেট করে, সমাজ বিজ্ঞানের সাথে ইন্টার রিলেট করে। হ্যাঁ, যেমন ধরেন নৃবিজ্ঞান তো সরাসরি আমরা যেটা জানি সেটা হলো যে হিউম্যান কাইন্ড, মানব বিজ্ঞান। তো দেখেন আমরা কি পাই, আমরা প্রত্নস্থানে আমরা খনন করি, খনন করার পরে বিভিন্ন ধরনের প্রত্নবস্তু পাই। সেই প্রত্নবস্তুগুলো অতীতকালে মানুষ আসলে কি ধরনের কাজে ব্যবহার করত সেটা কিন্তু আমার পক্ষে বর্তমানে থেকে বোঝা সম্ভব না। আমরা কি করি, আমরা যেটা করি সেটা হলো নৃবিজ্ঞানের আশ্রয় নেই। নৃবৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে, এটাকে বলা হয় এথনো আর্কিওলজি। তো এই এথনো আর্কিওলজিক্যাল রিসার্চের মাধ্যমে কোনো একটা আপনার যে সমস্ত সোসাইটিগুলো আছে, যে সোসাইটিগুলো আদিম জীবনযাপন করে, যেখানে এখনো পর্যন্ত আধুনিক সভ্যতার যেই আলো সেগুলো পৌঁছেনি, ওই সোসাইটিগুলো কিন্তু প্রিমিটিভ সোসাইটি আমরা যেটা বলি আসলে। তো এই সোসাইটিগুলো তারা কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, তারা ওই ধরনের বস্তুগুলো ব্যবহার করছে কিনা, তারা কি কাজে ব্যবহার করছে, ওইটা দেখে আমরা একটা ধারণা করি যে হ্যাঁ, তাহলে এই ধরনের হাতিয়ার দিয়ে, এই ধরনের টুলস দিয়ে তারা ইয়ে করে। এখন বিষয়টা হলো যে জীববিজ্ঞান, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে জীববিজ্ঞানের যে মেথডস এবং টেকনিকস গুলো প্রত্নতাত্ত্বিক গবেষণায় ব্যবহৃত হচ্ছে, এগুলো কেন ব্যবহৃত হচ্ছে? একটা সময় পর্যন্ত এবং বিশেষ করে এই গত শতকের মাঝামাঝি পর্যন্ত, 60-এর দশক পর্যন্ত কিন্তু মোটামুটি ভাবে আর্কিওলজিস্টরা প্রত্নস্থানে যেত, অথবা তারা বিভিন্ন প্রত্নবস্তু কালেক্ট করত, সেগুলোর এক ধরনের বিবরণ লিপিবদ্ধ করত, তারা খনন করত, খনন করে তারা এক ধরনের ক্রোনোলজি নির্ধারণ করত, এক ধরনের ডেসক্রিপটিভ অ্যান্সার তারা দেওয়ার চেষ্টা করত। কিন্তু এবং আরেকটা কাজ যেটা করত সেটা হলো যে আপনার রাজবংশীয় এক ধরনের ইতিহাস তৈরি করার চেষ্টা করত। অর্থাৎ ইতিহাস তৈরি হতো রাজাদের এবং রাজা বাদশাদের সাথে রিলেটেড। কিন্তু 60-এর দশকে এসে যেমন একজন বড় চিন্তক, ওনার নাম হচ্ছে নামটা এই মুহূর্তে আমি একটু মনে হলে আমি বলবো, তো ওনারা বললেন যে না, ইতিহাস শুধুমাত্র রাজা বাদশাদের না, এটা সাধারণ মানুষের। তো সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করত, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অর্থাৎ সে কিভাবে তার খাবারটা সংগ্রহ করছে, তার সাবসিস্টেন্স প্যাটার্নটা কি, তার বসবাসের ঘরটা কেমন, কি দিয়ে সে ঘরটা তৈরি করছে, কেন ওই পার্টিকুলার ম্যাটেরিয়ালটাই সে ব্যবহার করছে। হ্যাঁ, এই ধরনের বিষয়ের সাথে ইন্টার রিলেটেড হলো এনভায়রনমেন্ট, পরিবেশ। অর্থাৎ বাংলাদেশের যে ঘর বাড়িগুলো যেভাবে তৈরি হচ্ছে, তার যে ছাদের যে প্যাটার্ন, একই ধরনের প্যাটার্ন আপনি ইংল্যান্ডে পাবেন না। ইংল্যান্ডের ছাদগুলো কিন্তু ডিফারেন্ট টাইপের। হ্যাঁ, এটার সাথে রিলেটেড কিন্তু এনভায়রনমেন্ট। একজন দর্শক নাম লিখেছেন লুইস বিনফোর্ড, সম্ভবত। হ্যাঁ, লুইস বিনফোর্ড, রাইট। তো যেটা বলছিলাম সেটা হলো যে এই যে প্যাটার্ন গুলো, অর্থাৎ মানুষ কিভাবে ঘর তৈরি করবে, এটা কিন্তু ডিফাইন করে দিচ্ছে তার এনভায়রনমেন্ট। আবার কোন ধরনের ম্যাটেরিয়াল সে ব্যবহার করবে এই ঘর তৈরিতে, সেটি কিন্তু নির্ধারণ করে দিচ্ছে তার এনভায়রনমেন্ট। অর্থাৎ যেমন বাংলাদেশে আপনি প্রচুর মাটির ঘর বাড়ি পাবেন, ঠিক আছে, বিশেষ করে নর্থ বেঙ্গলে, বিশেষ করে বারিন ট্র্যাকে। আমরা নরসিংদীর ওয়ারিবটেশ্বরে কাজ করি, গবেষণা করি, ওখানে আমরা দেখি যে ওখানে প্রচুর মাটির ঘর বাড়ি, কিন্তু আপনি বিক্রমপুরে এটা পাবেন না, কারণ এটা লো ল্যান্ড, ঠিক আছে, ওখানে পানি হয়, ওখানে বন্যা হয়। আপনি দেখেন যে আমাদের বাংলাদেশ এবং ইস্টার্ন ইন্ডিয়া এই পার্টে মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত। ইন্ডিয়ারই আপনি সাউথে চলে যাবেন, সেখানে আপনি দেখবেন যে সেখানে কাউন হলো প্রধান খাদ্য।
আপনি যদি পশ্চিমে চলে যান, হ্যাঁ, মানে বাংলাদেশ থেকে সরাসরি পশ্চিমে চলে যান, আপনি যত পশ্চিমে যাবেন অত পাঞ্জাব থেকে শুরু হয়ে গেল, ওই পাশে হলো রুটি। আচ্ছা, এই যে খাবার, মানে প্রধান খাদ্য কিন্তু ভেরিয়েশন হয়ে গেল। একদিকে ধান, একদিকে ভাত খাচ্ছে, আরেকদিকে কাউন খাচ্ছে, আরেকদিকে খাচ্ছে হলো আপনার গমের রুটি খাচ্ছে। কেন? এটা কিন্তু রিলেটেড টু আপনার এনভায়রনমেন্ট। তো এই যে মাঝে মাঝে এসে এই 60-এর দশকে এসে লুইস বিনফোর্ড এবং তারা যে নতুন একটা আইডিয়া দিলেন আর্কিওলজিক্যাল গবেষণার ক্ষেত্রে, তারা বললেন যে নো, রাজা বাদশার ইতিহাসের বাইরে মানুষের ওয়ে অফ প্যাটার্ন, লাইফের ওয়ে অফ প্যাটার্নটা কি ছিল সেইটা সম্পর্কে এই যে কোশ্চিন, নতুন নতুন কোশ্চিন উদ্ভাবন হতে থাকলো, এই কোশ্চিন গুলোর অ্যান্সার খোঁজার জন্য নতুন পদ্ধতির প্রয়োজন হলো, নতুন টেকনিকের প্রয়োজন হলো, এবং যেই টেকনিকগুলো পরবর্তীকালে বায়োলজিক্যাল সায়েন্সের যেই ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের ফলে এই কোশ্চিনগুলো খোঁজা মানুষের জন্য সহজ হয়ে গেল। আমি খুব একটা ইদানিং এই রিসেন্ট একটা উদাহরণ দেই। সেটা হলো যে হিমালয়ের পাদদেশে এটাকে তরাই অঞ্চল বলে। তরাই এটা নেপাল আর হলো এই ভারতের উত্তরপ্রদেশের মাঝামাঝি একটা জায়গা। সেখানে একটা লেকের পাড়ে প্রচুর পরিমাণে মানুষের হাড় পাওয়া গেছে। আচ্ছা। এবং সেই হাড়গুলো আর্কিওলজিস্টরা কালেক্ট করে সেগুলো থেকে ডিএনএ অ্যানালাইসিস করা হলো, এবং এই ডিএনএ অ্যানালাইসিস করে যেটা জানা গেল যে এর ভেতরে তিন ধরনের ডিএনএ পাওয়া গেল, যেটা রিলেটেড টু 3 ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়া। একটা হলো যে পরবর্তী কোশ্চেনের দিকে চলে আসছি, জীববিজ্ঞান নিয়ে পরবর্তীতে আলোচনা করার সুযোগ আছে। আমি যদি এই কোশ্চেনে একটু থাকি, পরবর্তীতে আবার সেই টপিকে আসবো। আবার আধুনিক কালে যেটা হচ্ছে সেটা হলো যে কম্পিউটার সায়েন্স এখন কিভাবে আর্কিওলজিকে রিলেট করছে, এখন কম্পিউটারে সিমুলেশন হচ্ছে, ডেটা সিমুলেশন হচ্ছে, এবং এই ডেটা সিমুলেশন করে কিন্তু আমাদের যে আর্কিওলজিক্যাল যে ডেটাটা, সেই ডেটাটাকে কিন্তু রিড করা হচ্ছে, অ্যানালাইসিস করা হচ্ছে নানান আঙ্গিকে। অর্থাৎ আমি ইতিপূর্বে একটা ডাটা দেখে আমি যে কথাটা বলতাম যে ইটস রিলেটেড টু অ্যানশিয়েন্ট এগ্রিকালচারাল ইকোনমি, ঠিক আছে, সেখান থেকেই আমি কিন্তু এখন এই কম্পিউটার টেকনোলজি ব্যবহার করে আমি এখন বলতে পারছি যে এখানকার এনভায়রনমেন্ট কেমন ছিল, এখানকার খাদ্যের কি ধরনের, মানুষের জীবনযাত্রায় সময়ের পরিপ্রেক্ষিতে কিভাবে চেঞ্জ আসছিল, হ্যাঁ, এই প্যাটার্নগুলো বের হয়ে আসছে, ঠিক আছে, যেটা কম্পিউটার আমাদেরকে সাহায্য করছে। আর ধর্মের বিষয়টা কিন্তু খুবই রিলেটেড টু হিউম্যান কাইন্ড, কারণ মানুষের জীবনযাপনের প্রথম থেকেই ধর্মের একটা প্রভাব আছে, এবং তার নানান কর্মকাণ্ডের ভেতর দিয়ে তার যে সাইনগুলো সে লিপ করে গেছে, তার ভেতরে কিন্তু নানান ধরনের চিহ্নগুলো রয়ে গেছে। যেমন ধরেন আমরা ওয়ারী বটেশ্বরে এমন কিছু আর্টিফ্যাক্ট পেয়েছি যেগুলো প্রাচীন বাংলার একেবারে ধর্মীয় যে বিশ্বাস, সেই বিশ্বাসের সাথে রিলেটেড ছিল। ফলে আর্কিওলজি অ্যাজ এ হোল, অর্থাৎ আজকের দিনে আমি যে কাজগুলো করি, আমি যতভাবে আমার চারপাশের সাথে ইন্টার রিলেটেড, আর্কিওলজি ঠিক একইভাবে এই বিষয়গুলোকেই আসলে স্টাডি করার চেষ্টা করে। ওকে, থ্যাংক ইউ। আমি পরের কোশ্চেনে যাব, তার আগে আপনাকে একটু রিকোয়েস্ট করব, আপনার ফেসটা ঠিক দেখা যাচ্ছে না, আপনি যদি আরেকটু জানালার দিকে ফেসটা করেন বা ল্যাপটপটা একটু ঘোরান, তাহলে মনে হয় আরেকটু ক্লিয়ার দেখা যাবে। আমি লাইট দিই, তাহলে দেখি লাইট দিলে বেটার হবে, একটু মানে ডার্ক লাগতেছে ফেসটা, অথবা ল্যাপটপের লাইটটাও বাড়িয়ে নিতে পারেন। সরি দর্শক, একটু আমি ইন্টারাপ্ট করছি। জি, আগে আমরা কথা বলার সুযোগ পাইনি, তাই আলোর আমার মনে হচ্ছে যে রুমে একটু আলো দরকার। এখন অনেক ভালো, প্রচুর ঠান্ডা। এখন কি ঠিক আছে? হ্যাঁ, এখন তো ভালো আছে, একটু আগে দেখাই যাচ্ছিল না, ল্যাপটপের লাইটটাও একটু বাড়িয়ে নেব। জি, ওকে। সো আমি পরের আলোচনা টপিকে যেতে চাই।
প্রত্নতাত্ত্বিক গবেষণা, যেহেতু আজকে টপিকটা মূলত হচ্ছে কিভাবে আমরা জীববিজ্ঞানের সাথে আর্কিওলজিকে কানেক্ট করছি, তো সেই টপিকে ছিল যে প্রত্নতাত্ত্বিক গবেষণার আধুনিক জীববিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি প্রকৌশল যুক্ত হওয়ার প্রেক্ষাপটগুলো কি, মানে ঠিক কেন কেন আমরা বিভিন্ন জীববিজ্ঞানের প্রেক্ষাপটের কথাটা আমি কিন্তু প্রথমেই বলে ফেলেছি আপনাকে যে একটা একটা প্যারাডাইম শিফট হয়েছিল 60-এর দশকে। এবং দেখেন একটা সময় পর্যন্ত মানে যে প্রত্নস্থানে মানুষ প্রত্নতাত্ত্বিকরা খনন করেছে, কিন্তু এই যে প্রাচীন যে ফুড গ্রেইন মানুষের তো খেতে হয়েছে। আমরা জানি যে মানুষ খায়, কিন্তু কি খেত, কিভাবে খেত, কোন ধরনের ফসল সেই সময়ে তারা ডোমেস্টিকেট করেছে, হ্যাঁ, কিংবা এখন আমরা যে কথাগুলো খুব সহজে বলে ফেলছি যে এই এলাকায় ধান প্রধান খাদ্য, আরেক এলাকায় মিলেট প্রধান খাদ্য, আরেক এলাকায়, এগুলো তো মানুষের কালচারের একটা অংশ, মানুষের সংস্কৃতির একটা অংশ। তো এইটা কিন্তু এই যে যখন কোশ্চেনটা অ্যারাইজ হলো যে না, এটা শুধু রাজা বাদশার ইতিহাস না, মানুষের ইতিহাস, সাধারণ মানুষের ইতিহাস আমরা 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 বের করব, এবং মানুষ কিভাবে ফাইট করেছে নেচারের সাথে। তো সেই কোশ্চেনের অ্যান্সার করতে গিয়েই কিন্তু মূলত বিজ্ঞানের সাথে আর্কিওলজির দারুণ একটা সখ্যতা তৈরি হয়েছে, দারুণ সখ্যতা তৈরি হয়েছে। এখানে একটা রিলেটেড আমি ইন্টারাক্ট করে আবার জিজ্ঞেস করতে চাই, তাহলে আমরা সেই ইতিহাসগুলো জেনে আমাদের আসলে লাভটা কি? মানে অনেকের হয়তো মানে একটা নেই পার্সনের যিনি কিছুই জানেন না, তার মনে এই প্রশ্নটা উদয় হতে পারে যে আমি জ্ঞানগুলো নিয়ে কি করব, আমার আজকের দিনে সেগুলোর অ্যাপ্লিকেশন কোথায়? ধরেন আজ থেকে 1000 বছর আগে আমরা একটা XYZ কোয়ালিটির ধান খেতাম বা গম খেতাম, সেটার জেনে আজকের দিনে আমার প্রয়োগটা কি সেই জ্ঞানটা? এইটা হলো যে ধরা যাক আপনি তো একজন ভাইরোলজিস্ট, তাই না? তো আপনি যে আজকের যে জ্ঞানটা, আপনি যে পিএইচডি করে আসছেন অক্সফোর্ড থেকে, কেমব্রিজ থেকে, তো কাজটা কি আপনি প্রথম শুরু করেছিলেন? না, তা তো অবশ্যই না, আপনি প্রথম শুরু করেন নাই। অর্থাৎ তার মানে কি যে আপনাকে কিন্তু অতীতের যে কাজগুলো হয়েছে তার পরিপ্রেক্ষিতে তার একটা একটা ক্রমান্বয়ে একটা ডেভেলপমেন্টের একটা পর্যায়ে আপনি আপনার কাজটা করেছেন, এবং পরবর্তীতে ওই জ্ঞানের আপনি যেখানে শেষ করে গিয়েছেন তারপরে আরেকজন শুরু করবে, সে আরো একটু এগিয়ে নিয়ে যাবে। তো বেসিক্যালি আমরা এক ধরনের জ্ঞান উৎপাদন প্রক্রিয়ার সাথে যুক্ত। যেই জ্ঞানটা আধুনিক কালে একজন এগ্রিকালচারিস্ট সেই জ্ঞানটাকে কিন্তু ব্যবহার করতে পারবে। অর্থাৎ অর্থাৎ আমার তো একটা 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 ব্যাংক দরকার, নলেজ ব্যাংক দরকার, যেখান থেকে আসলে আমি জানবো যে আগে কি হয়ে গিয়েছে। তাহলে আমার এই অঞ্চলে পার্টিকুলারলি বেঙ্গলে, বাংলায়, আমি বাংলার কথা বলছি বিশেষভাবে যেহেতু আমরা এই অঞ্চলের মানুষ, এখানকার অ্যানশিয়েন্ট এগ্রিকালচারটা কি ছিল এইটা যদি আমার জানা থাকে, তাহলে কিন্তু আমি আমার পরবর্তী কার্যক্রমকে চালিয়ে নিতে আমার জন্য সুবিধা হয়। আমি একটি স্পেসিফিক উদাহরণ দিতে চাই এই ক্ষেত্রে। সেটা হলো যে যেমন ধরেন এখন খুব ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথাবার্তা হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ, রেজিলিয়েন্ট। তো এই ক্লাইমেট চেঞ্জটা কিন্তু এটা কিন্তু মানে যে আপনার কি বলবো আমি, যে এটা অভিনব কোনো বিষয় নয়। এই যে ক্লাইমেট চেঞ্জ লক্ষ লক্ষ বছর আগে থেকে এটা কন্টিনিউয়াস প্রসেস। এখন বিষয়টা হলো যে মানুষ কিভাবে এই ক্লাইমেট চেঞ্জকে কিভাবে সে অ্যাডাপ্ট করেছে, কিভাবে সে রেজিলিয়েন্ট ভূমিকা নিয়েছে এই ক্লাইমেট চেঞ্জগুলোর ক্ষেত্রে। আমরা জানি যে 1770 সালে, যেটাকে বাংলায় 76-এর মন্বন্তর নামে খুব বিখ্যাত, এবং আমরা কিন্তু জানি যে ওই সময়ে 10 মিলিয়ন মানুষ মারা গিয়েছিল। এই সময় বাংলা ছিল হলো বাংলা, বিহার, উড়িষ্যা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, এরপরে বিহার, এরপরে উড়িষ্যা, এই তিনটে অঞ্চল নিয়ে। তো দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ওই সময়ের মানুষ
ওই সময় একটা বড় এই ক্লাইমেট চেঞ্জ ঘটেছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা ওই সময়ে একটা বিশেষ টেকনিক তারা ফলো করেছিল টু সার্ভাইভ, টু প্রোটেক্ট, টু রেসপন্ড দা ক্লাইমেট চেঞ্জ। এবং সেইটা কিন্তু এই যে লেসনটা কিন্তু আমাদের বর্তমানে যারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছেন, যারা বিশেষ করে যারা এগ্রিকালচার, যারা ফুড সিকিউরিটি এনশিওর করার কাজ করছেন, তাদের জন্য একটা বিরাট বড় একটা মেসেজ নিয়ে আসবে। ফলে এই জ্ঞানগুলো কিন্তু আধুনিক, একেবারে শুধুমাত্র ইতিহাসের দৃষ্টিকোণ থেকেই না, আমাদের যে বর্তমানকালের যে জীবনযাত্রা পরিচালনা, সেক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছে। মানে আমরা পরবর্তী কোশ্চেনের দিকে আমরা ঢুকে গেছি অলরেডি, যে পারিবেশিক প্রত্নতত্ত্ব আর জীব প্রত্নতত্ত্বের ভিতরে সম্পর্ক কি, যদি আপনাকে বিশদভাবে জানতে চাই, আর কিভাবে এই ডিসিপ্লিন গুলো অতীতে মানুষের ইতিহাস পুনর্গঠনে ভূমিকা রেখেছে। আমরা মানে রিলেটেড আলোচনা করছি। হ্যাঁ, বিষয়টা রিলেটেড। বিষয়টা হলো যে পারিবেশিক প্রত্নতত্ত্ব হচ্ছে প্রত্নতত্ত্বের 3টা ব্রাঞ্চের একটা কম্বিনেশন। এবং জীব প্রত্নতত্ত্ব পরিবেশিক প্রত্নতত্ত্বের একটা অংশ। পারিবেশিক প্রত্নতত্ত্ব একটু ব্রড। পারিবেশিক প্রত্নতত্ত্ব হচ্ছে জীব প্রত্নতত্ত্ব প্লাস ভূ প্রত্নতত্ত্ব। এই দুইটা বিষয় মিলে হচ্ছে পারিবেশিক প্রত্নতত্ত্ব। আর জীব প্রত্নতত্ত্ব হচ্ছে শুধু প্রাণী প্রত্নতত্ত্ব আর উদ্ভিদ প্রত্নতত্ত্ব। এই দুইটা মিলে হচ্ছে আমরা বলছি যে জীব প্রত্নতত্ত্ব। তার মানে জীব জগৎ আমরা যেটা বলি উদ্ভিদ আর প্রাণী, এটা হলো জীব জগৎ। তো ওইভাবেই আসলে যে আপনার উদ্ভিদ প্রত্নতত্ত্ব আর প্রাণী প্রত্নতত্ত্ব, এই দুইটা মিলে হচ্ছে জীব প্রত্নতত্ত্ব। আর পরিবেশ প্রত্নতত্ত্বের সাথে এই দুইটার সাথে আরেকটা যুক্ত হচ্ছে ভূ প্রত্নতত্ত্ব। এখন আমি আপনাকে বলছিলাম যে কিভাবে এই বিষয়গুলো ভূমিকা রাখে। যেমন ধরেন, আমরা জানতে চাই যে মানুষের খাদ্যাভ্যাস কেমন ছিল, আমরা জানতে চাই যে মানুষের বয়স কত ছিল, কিংবা কোনো একটা কালচার, সেই কালচারের বয়স কত ছিল। এখন আমরা এটা জানি, যেমন বয়স জানি আমরা C14 ডেটিং এর মাধ্যমে। এটা সবচেয়ে পপুলার, আরো অনেকগুলো ডেটিং আছে, কিন্তু C14 ডেটিংটা সবচেয়ে পপুলার। তো এই ডেটিংটা করার জন্য কিন্তু আমাদের প্রয়োজন হয় একটা অর্গানিক ম্যাটেরিয়ালের। এটা হতে পারে কোনো উদ্ভিদের অংশ, এটা হতে পারে কোনো প্রাণীর হাড়ের অংশ। আবার যেমন ধরেন, আমরা কিভাবে এই 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 যোগসূত্রগুলো তৈরি হচ্ছে, আমরা টেকনিক গুলো ব্যবহার করছি। কি টেকনিক ব্যবহার করছি? যেমন ধরেন, আমরা আইসোটোপ অ্যানালাইসিস করছি। আইসোটোপ অ্যানালাইসিস করে কি হয়? আইসোটোপ অ্যানালাইসিস করা যায় দুই ধরনের ক্ষেত্রে। একটা হলো যে আপনি কোনো বোটানিক্যাল রিমেইন্সও আপনি আইসোটোপ অ্যানালাইসিস করতে পারেন। আবার আপনি কোনো প্রাণীজ অবশেষ অর্থাৎ হাড়ের আইসোটোপ অ্যানালাইসিস করতে পারেন। এই অ্যানালাইসিস করার ভেতর দিয়ে আপনি জানতে পারেন যে কোন প্ল্যান্টটা, কোন ফসলটা কোন সময়ে এবং কিভাবে ডোমেস্টিকেটেড হয়েছিল। আবার আমরা জানতে পারি যে ওই পার্টিকুলার হাড়, যে হাড়গুলোর আপনার করা হচ্ছে, আইসোটোপ অ্যানালাইসিস করা হচ্ছে, আমরা সেখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারি যে সুনির্দিষ্টভাবে কি ধরনের খাবার তারা খেত। যেমন ধরেন একটা বড় একটা হিস্টোরিক্যাল রিলিজিয়াস সোশ্যাল একটা কোশ্চেন, রিলিজিয়াস একটা কোশ্চেন এখন আধুনিক কালে যারা গবেষণা করছে, তারা জানার চেষ্টা করছে যে এই যে বুদ্ধিজম, আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এটা হচ্ছে হার্টল্যান্ড অফ বুদ্ধিজম। এটা হার্টল্যান্ড অফ বুদ্ধিজম বলা হয়, যে এখানে এই বুদ্ধিজমের উদ্ভব এবং বিকাশ সংঘটিত হয়েছিল। তো এই বুদ্ধিজমের বিকাশের সাথে যে কোশ্চেনের উত্তর এখনো পর্যন্ত আর্কিওলজিস্টরা খুঁজে বের করতে পারছে না, যে তাদের খাদ্যাভ্যাসটা কি ছিল। কারণ এই বুদ্ধির যে মঙ্করা, তারা থাকতো হলো ওই মানে বিহারগুলোতে, এবং তারা কোনো ধরনের খাদ্য উৎপাদন প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল না। তো একটা বিরাট অংশ মানুষ সেই আদিম সময়ে কিভাবে খাদ্য উৎপাদন প্রক্রিয়ার সাথে না থাকার পরেও তারা কিভাবে সার্ভাইভ করলো, এই যে সমাজ বিজ্ঞানের সাথে সম্পর্কিত হয়ে যাচ্ছে আর্কিওলজি।
এবং তাদের খাদ্যাভ্যাসটা আসলে কি ছিল। এই যে বলা হচ্ছে যে বুদ্ধিজমে বলা হচ্ছে যে আপনার জীব হত্যা মহাপাপ, তার মানে কি তাদের খাবারে প্রাণীজ উপাদান ছিল না, মাছ তারা খেত না, তারা কোনো মাংস খেত না। তো এই কোশ্চেনের অ্যান্সার গুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। এটা না জানার একটা বড় কারণ হলো যে বুদ্ধিস্ট যে সাইট গুলো এগুলো খনন হয়ে গিয়েছে অনেক আগে। তখনও পর্যন্ত বায়োলজিক্যাল যেই যেই মানে যে পদ্ধতিগুলো, যেই টেকনিকগুলো, সেই টেকনিকগুলো আর্কিওলজিতে অ্যাপ্লাই হওয়া শুরু হয়নি। ফলে আমরা ওই বিষয়গুলো আমরা এখনো পর্যন্ত আমরা কিন্তু জানি না। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এটা সামনে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করার প্রচুর সুযোগ তৈরি হবে আর্কিওলজিস্টদের জন্য। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই ডিসিপ্লিন গুলো নানানভাবে মানুষের অতীত ইতিহাসকে পুনর্গঠন করতে সাহায্য করছে, আমাদের নতুন ভাবে ভাবতে সাহায্য করছে যে আমাদের পূর্বপুরুষরা তারা আসলে কি ধরনের জীবনযাপন করত। এই বিষয়গুলো আমাদের জানতে সাহায্য করছে। শুনতে পাচ্ছি না ফিরোজ? রিলেটেড একটা কোয়েশ্চেন করি। আপনি ওয়ারি বটেশ্বরের কথা বলছিলেন, তাহলে বাংলাদেশের প্রত্নতত্ত্ব ও জীব ও প্রত্নতাত্ত্বিক গবেষণার সম্ভাবনা এবং সমস্যা দিকগুলো কি কি? সমস্যা অনেক আছে, তারপরেও আসলে আমি আমার দৃষ্টিতে বাংলাদেশের এই গবেষণার জায়গাটা সম্ভাবনায় ভরপুর। আমি সমস্যা খুব একটা দেখি না। সমস্যা যেগুলো সেগুলো আমাদের নিজেদের তৈরি করা। হ্যাঁ, এগুলো আমাদের নিজেদের তৈরি করা। বেসিক্যালি সমস্যা যদি আমি সমস্যার দিকে নজর দিতে চাই না, বরঞ্চ আমি সম্ভাবনার কথা বলতে চাই। কারণ হলো যে এই যে বিপুল মানে যে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে ইউরোপ আমেরিকাতে, এবং বাংলাদেশ, শুধু বাংলাদেশই না, আমি বলবো যে পুরো সাউথ এশিয়ায় কাইন্ডস অফ ব্যারেন ফিল্ড অফ রিসার্চ, এই ইন টার্মস অফ আর্কিওলজিক্যাল সায়েন্স। ফলে যেমন ধরেন আমি এখন যে কাজটি করছি, আমি আর্কিওবোটানিতে আইসোটোপ টেকনিকটা করছি, আমি অ্যাপ্লাই করছি। তো এইটা কিন্তু শুধু সাউথ এশিয়াতেই না, আপনি বলতে পারেন যে পুরো এশিয়াতেই এই ধরনের কাজ খুব কম। হ্যাঁ, একেবারে নাই বললেই চলে। ইভেন আপনি চায়নাতে ওই বিষয়গুলো এখনো পর্যন্ত ওরা এখনো অ্যাডাপ্ট করতে পারেনি। তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে যে এই যে নিউলি ডেভেলপ যেই রিসার্চ ফিল্ডগুলো, সেই ফিল্ডগুলো কিন্তু আপনার জন্য রেডি হয়ে আছে। অর্থাৎ একজন বাংলাদেশির জন্য এই ফিল্ডগুলো রেডি হয়ে আছে। এখন আমাদের দরকার হলো এই প্রত্যেকটা ফিল্ড অনুযায়ী আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপ করা দরকার। আমাদের বাংলাদেশের সমস্যা যদি বলি, সমস্যার ক্ষেত্রে আমি একটা সমস্যা বলবো যে যেমন ধরেন আমাদের এখানে হাড় কম পাওয়া যায়। হাড় কম পাওয়া যায় কারণ কি? কারণ হলো যে আমাদের যে সয়েল ক্যারেক্টার, সয়েল ক্যারেক্টারের ভিতরে পিএইচ এর মানের ভেরিয়েশনের কারণে, সয়েলের যে পিএইচ এর মান, সেই পিএইচ এর মানের ভেরিয়েশনের কারণে খুব সম্ভবত, যদিও এটা নিয়ে কোনো গবেষণা হয়নি, খুব সম্ভবত এখানে আপনার হাড় সংরক্ষিত থাকতে পারে না। ফলে যে ঘটনাটা ঘটছে যে হাড় নিয়ে কাজ করা আমাদের জন্য, আর যেগুলো আমরা পেয়েছি এগুলো মানে খুব সিরিয়াসলি ড্যামেজড এবং ফ্রাজাইল, এতই ফ্রাজাইল কন্ডিশন যে ওইটা আসলে রিকভার করা এবং সেটা ল্যাবরেটরি পর্যন্ত নিয়ে আসা এবং সেখান থেকে ডেটা রিকভার করা, ইট উড বি টু মাচ ডিফিকাল্ট। ফলে এইটা একটা ট্রাবল। আদারওয়াইজ আমি মনে করি যে মানে নানান আঙ্গিকে আমি আর্কিওবোটানি নিয়ে কাজ করছি। আমি আপনাকে বলি, দেখেন আর্কিওবোটানির কতগুলো সাব ব্রাঞ্চ আছে। একটা হলো ম্যাক্রো আর্কিওবোটানি, যেটা আমরা সিড নিয়ে কাজ করি। এরপরে আছে ফাইটোলিথ, এরপর আছে স্টার্স, এরপরে আছে পলেন, এরপরে আছে ডায়াটম,
ঠিক আছে? অর্থাৎ 5 থেকে 6টা ডাইমেনশন আছে, যে ডাইমেনশন গুলোকে আপনি কিন্তু রিকভার করতে পারেন। আমি কিন্তু কাজ করছি শুধু একটা নিয়ে, সিড নিয়ে। তার মানে কি বাকিগুলো কিন্তু সব পড়েই আছে। ফলে ফলে প্রচুর সম্ভাবনা, এবং যেহেতু আমাদের এই অঞ্চলটা জিওগ্রাফিক্যালি, আমাদের এই এলাকাটা একটা স্পেশাল এরিয়া। স্পেশাল এরিয়া বলতে যে যে আমাদের যে ল্যান্ডস্কেপের কারণেই আমাদের এলাকাটা অন্য আর 10টা এলাকার চাইতে ডিফারেন্ট। এবং আপনি জানেন যে এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ, যেই বদ্বীপটা স্টিল নাও অ্যালাইভ। অর্থাৎ আমাদের এখানে বদ্বীপ গঠন প্রক্রিয়া চলমান। একটা গবেষণায় দেখা যাচ্ছে যে প্রতি বছরে গড়ে 16 বর্গ কিলোমিটার নতুন ভূমি বাংলাদেশের সাথে যুক্ত হচ্ছে। তার মানে কি বাংলাদেশ বড় হচ্ছে, বাংলাদেশ বড় হচ্ছে। অর্থাৎ এই যে ইউনিকনেস ইন টার্মস অফ ল্যান্ডস্কেপ, এবং কেন এই ল্যান্ডস্কেপে আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের এই বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ বাংলাদেশ। প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। কেন? এটা কিন্তু ঐতিহাসিকভাবে, এটা কিন্তু হঠাৎ করে হয়নি। এটা ঐতিহাসিকভাবেই এখানে মানুষের বসতির এই ধারাক্রমটা চলছে। ফলে এই বিষয়গুলো কিন্তু আমাদের গবেষণা, বিশেষ করে আর্কিওলজিক্যাল গবেষণার একটা সেন্টার পয়েন্ট হওয়ার দাবি রাখে। এবং যেই বিষয়গুলো গবেষণায় উঠে আসলে আমাদের যে বর্তমান যারা পলিসি মেকার আছেন তাদের জন্য কিন্তু পলিসি নির্ধারণ করতেও সুবিধা হবে, অনেক ক্ষেত্রেই পলিসি মেকিং করতে সুবিধা হবে। একটা কোয়েশ্চেন করি, যেহেতু আপনি সম্ভাবনার কথা বললেন, তাহলে আমাদের দেশের শিক্ষার্থীরা কিভাবে এই সমস্ত গবেষণার মাধ্যমে যুক্ত হতে পারে, এবং তারা এই বিষয়ে কিভাবে ক্যারিয়ার গঠন করে সফলতা অর্জন করতে পারে? এইটা হলো যে এটা খুবই পসিবল। আমি যেটা মনে করি সেটা হলো যে আমাদের শিক্ষার্থীদের প্রথম যে বিষয়টায় নজর দিতে হবে সেটা হলো তাদের একটা টার্গেট নির্ধারণ করতে হবে, যে হ্যাঁ তারা এই কাজটি করতে চায়। যদি তাদের টার্গেট থাকে তাহলে পরবর্তী বিষয়গুলো তারা কিন্তু নিজেরাই ধীরে ধীরে এক্সপ্লোর করে ফেলতে পারবে। ফার্স্ট ইয়ারে যখন আমি ক্লাসে গিয়েছি, আমার ছাত্রছাত্রীদেরকে আমি সবসময় তাদেরকে এনকারেজ করার চেষ্টা করেছি যে কিভাবে তারা তাদের ভবিষ্যৎকে বিনির্মাণ করতে পারে। তো প্রথম যে কাজটি তাদের করতে হবে সেটা হলো যে তাদের একটা টার্গেট, একটা গোল রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আমি গুরুত্ব দেই সেটা হলো যে সাধারণত মানুষ একটু তাড়াহুড়া প্রবণ, কিন্তু এই ধরনের কাজে যারা আত্মনিয়োগ করতে চায় তাদেরকে তাড়াহুড়া করলে হবে না, তাদেরকে একটু না, হ্যাঁ তাড়াহুড়া করলে হবে না, তাদেরকে ধীরস্থির ভাবে সিদ্ধান্ত নিয়ে একটার পর একটা প্রতিঘাত অতিক্রম করে করে তাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি সেটা হলো যে আমি অক্সফোর্ডে পড়বো, এটা তো আমি গত বছর যখন অক্সফোর্ডে আসলাম ব্যাপারটা এমন না যে তার 1 বছর আগে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি অক্সফোর্ডে পড়বো। এটা আমার 25 বছর আগের সিদ্ধান্ত। আমি 25 বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি অক্সফোর্ডে পড়বো। এনিওয়ে সেটার নানান ধাপ অতিক্রম করতে হয়েছে। তো এইটা আরেকটা বিষয়। 3 নম্বর যে কথাটি আমি বলবো সেটা হলো যে আমাদের যেটা ল্যাক আছে বাইরে এই সমস্ত জায়গায় লেখাপড়া করার ক্ষেত্রে, সেটা হলো যে ল্যাঙ্গুয়েজের আমাদের একটা ল্যাক আছে। আর ল্যাঙ্গুয়েজটা এমন যে এটা আসলে 1 মাস 2 মাস 1 বছর 2 বছরের বিষয় না, ইট টেকস টাইম টু ডেভেলপ। ফলে এটা দীর্ঘ সময় ধরে কন্টিনিউয়াসলি ল্যাঙ্গুয়েজের পিছনে লেগে থাকতে হবে, তাইলে এটা আরেকটু সহজ হয়ে যাবে। আর এই যে বিষয়গুলোর কথা আমি বললাম, এই বিষয়গুলোতে যদি কেউ ক্যারিয়ার ডেভেলপ করতে চায় তাহলে বিশেষ করে যারা আর্কিওলজির স্টুডেন্ট, আমি তাদের জন্য বলবো যে বাংলাদেশে আমাদের যে ডিগ্রিগুলো হয় সেই ডিগ্রি করে এসে এই ডিগ্রিগুলো, অর্থাৎ এখানে তোমরা পিএইচডি করতে পারবা না, ঠিক আছে? আমি নিজে পারি নাই,
আমার যখন আমি দেখলাম যে আমি এর আগে অক্সফোর্ডে লেখাপড়া করার আগে আমি ইউসিএল থেকে আমি আরেকটা মাস্টার্স ডিগ্রি করেছিলাম। তো আমি দেখলাম যে আমার ইউসিএল এর ডিগ্রিটা যদি না থাকতো, হ্যাঁ, তাহলে আমি অক্সফোর্ডে অ্যাপ্লাই করতে পারতাম না, কিংবা কেমব্রিজে আমি অ্যাপ্লাই করতে পারতাম না। আমি পিএইচডির জন্য 3টা জায়গায় অ্যাপ্লাই করেছিলাম। একটা ইউসিএল এ অ্যাপ্লাই করেছিলাম, আর একটা কেমব্রিজে, আর একটা অক্সফোর্ডে। এই 3 জায়গাতেই আমি অ্যাপ্লাই করেছি, আর কোথাও অ্যাপ্লাই করিনি। তো 3 জায়গাতেই কিন্তু আমার অ্যাডমিশন হয়েছে এবং আনকন্ডিশনাল অফার লেটার পেয়েছিলাম আমি। তো এই কথাটা এই জন্য বললাম যে যদি এই ধরনের বিষয়ে আর্কিওলজিক্যাল সায়েন্সে যদি ক্যারিয়ার ডেভেলপ করতে চাও, তাহলে তোমাদেরকে একটু ভিন্ন লাইনে হাঁটতে হবে। অর্থাৎ ওখানে মাস্টার্স শেষ করার পরে আরেকটা মাস্টার্স করতে হবে এদিকে এসে, তারপরে তুমি পিএইচডি করার সুযোগ পাবে। আর যারা অলরেডি সায়েন্সের স্টুডেন্ট, যেমন ধরা যাক কেউ বোটানির, কেউ কেমিস্ট্রির, কেউ হয়তো বা মাইক্রোবায়োলজি, তারা কিন্তু সরাসরি আসতে পারবে। তাদের যেটা করতে হবে, তাদের এখানে আসার পরে ওই ফার্স্ট ইয়ারে তাদেরকে হয়তো বা কিছু কোর্স করতে হবে এখানে আর্কিওলজির উপরে, বেসিক আর্কিওলজির উপরে, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের সাথে অথবা মাস্টার্স স্টুডেন্টের সাথে। ইটস নট এ বিগ ডিল। সো আই থিঙ্ক এটা খুব বেশি বড় ধরনের সমস্যা না। কিন্তু যারা আর্কিওলজি থেকে, তাদের জন্যই একটু কম্পারেটিভলি চ্যালেঞ্জ একটু বেশি বলে আমার কাছে মনে হয়। বাট আমি আবার আর্কিওলজি যারা আছেন স্টুডেন্ট, তাদেরকে আবার আমি মানে ইয়ে করতে চাচ্ছি না। বিষয়টা হচ্ছে যে মাইক্রোবায়োলজির অনেকেই আবার বাইরে গিয়ে মাস্টার্স করে, সো ডাবল মাস্টার্স করাটা এটা এমন না যে ক্যারিয়ার থেকে অনেকে চলে গেল, বরঞ্চ অনেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য, একটা কাজকে আরো ভালোভাবে শেখার জন্য অনেকেই মাস্টার্সটাকে প্রেফার করে। আমার কলিগ অনেকেই আছে যারা বাইরে থেকে মাস্টার্স করে দেন পিএইচডি করেছে, আমার ফ্রেন্ডরাও অনেকে আছে। সো এটা একটা কিন্তু কমন ট্রেন্ড যে বাইরে মাস্টার্স আরেকটা মাস্টার্স করাটা। সো সেটার জন্য আবার মানে আক্ষেপ করার কিছু নেই। সো এটা হলো ইয়ের কথা। আমি যদি চিন্তা করি বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের সোফা সব থেকে বড় আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস কি, বা কোনটা আপনি বলবেন বাংলাদেশে? আসলে দেখেন, বাংলাদেশে এখনো পর্যন্ত আমাদের যে ট্রেন্ডটা, হ্যাঁ, আমরা কিন্তু আমাদের প্রাচীন যে ট্রেন্ড, সেই ট্রেন্ডের ভিতরে এখনো বাংলাদেশ আছে। আর্কিওলজি যে গোল, হ্যাঁ, সেই গোলটা হচ্ছে একেবারে খুব আপনার ইন্টেন্সলি আমরা যদি আর্কিওলজির যে এইম অ্যান্ড অবজেক্টিভ আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে সে সোললি যেটা চিন্তা করে সেটা হলো যে হিউম্যান পাস্ট। এখন এই হিউম্যান পাস্টের ভেতরে নানান বিষয় আছে, হ্যাঁ। তো তো এই 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 যে নানান বিষয়, এর ভেতরে বাংলাদেশে যেমন আমাদের সবচেয়ে পপুলার যেটা, সেটা হলো সবাই খোঁজে যে কত বড় স্ট্রাকচার পাওয়া গেল। ঠিক আছে, আপনি যদি আর্কিওলজিক্যাল সাইটে স্ট্রাকচার না পান, তাহলে ওইটা কোনো গবেষণা না, ওইটার কোনো ভ্যালু নাই, লাইক দিস। বুঝতে পেরেছি। ঠিক আছে, ফলে আর্কিওলজিস্টরা কিন্তু তাদেরকে এই বিষয়টাও কিন্তু তাড়িত করে যে আমাকে পেতে হবে কত বড় স্ট্রাকচার আমি পেলাম, কত বড় মন্দির পেলাম, কত বড় মসজিদ পেলাম, কত বড় বিল্ডিং পেলাম, হ্যাঁ। এবং ধরেন অনেক সময় সাংবাদিক বলেন, কিংবা দর্শনার্থী বলেন, সরকারি কর্মকর্তা বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন না কেন, সবাই তো আমাদের এই সমাজেরই অংশ। তারা গিয়ে খোঁজে যে কই কি পেয়েছেন, হ্যাঁ। তার মানে তারা আসলে দেখতেছে যে হাউ বিগ আর ইউর ফাইন্ডিংস। তো এইটা হলো একটা ইয়ে। কিন্তু আপনি যদি ল্যান্ডস্কেপের সাথে হিউম্যান রিলেশন বের করেন, ওইটা কিন্তু আরো বেশি কঠিন। ঠিক আছে, যে ল্যান্ডস্কেপ হিউম্যান রিলেশনশিপ, আর্লি ল্যান্ডস্কেপ হিউম্যান রিলেশনশিপ আপনি যদি বের করেন, ওইটা কিন্তু কেউ কোনো গুরুত্ব দিবে না। তো যে কারণে এখানে আপনি যে আমাকে কোশ্চেন করেছেন যে বাংলাদেশের সোফার যে আমাদের যে ডিসকভারি, বড় ফাইন্ডিং, আমি আসলে এইভাবে বিষয়গুলোকে দেখি না। প্রত্যেকটা জিনিসই বড় ফাইন্ডিংস, এখানে কোনো বড় আর ছোট কিছু নাই। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ, এবং এটাও গুরুত্বপূর্ণ না যে কোনটা কত পুরাতন আর কোনটা কত নতুন। অবশ্যই না,
একটা ইতিহাস জানা, একটা প্রত্যেকটা বিষয়। এবং এখানে অনেক ধরনের আর্কিওলজিস্ট আছে। কেউ হয়তো বা কলোনিয়াল পিরিয়ড নিয়ে কাজ করছে, কেউ মেডিয়েভাল পিরিয়ড নিয়ে কাজ করছে, কেউ আর্লি হিস্ট্রি নিয়ে কাজ করছে, কেউ প্রিহিস্ট্রি নিয়ে কাজ করছে। প্রত্যেকের কাজ গুরুত্বপূর্ণ, কারণ একজনের কাজ ছাড়া আরেকজনের কাজ পরিপূরক হবে না। হ্যাঁ, ফলে প্রত্যেকটা কাজই আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট। তবে আমি বিশেষভাবে যে কথাটা বলতে চাই সেটা হলো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ, এটি সত্যিকার অর্থেই এই বিভাগটি প্রতিষ্ঠার পরে বাংলাদেশে প্রত্নতত্ত্ব চর্চার একটা একটা বিরাট একটা আলোড়ন তৈরি হয়েছে, একটা বিপ্লব সাধিত হয়েছে। এবং বিশেষ করে আমাদের যে প্রাচীন ইতিহাস, আমাদের প্রাচীন ইতিহাস চর্চার একটা অসাধারণ ভিত্তিভূমি তৈরি হয়েছে, যেখান থেকে আমরা আসলে কাজ শুরু করেছি। আমাদের 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 পূর্ববর্তীরা, আমাদের পথ প্রদর্শক যারা আমাদের সিনিয়র প্রফেসর, তারা শুরু করেছেন, এবং পরবর্তীকালে আমরা যারা তাদের ফলোয়ার, আমরা কিন্তু সেই কাজটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারপরে হলো রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এবং সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, এই তিনটা বিশ্ববিদ্যালয় কিন্তু এই আর্কিওলজির ডিপার্টমেন্টের নামে, ডিপার্টমেন্টের বাইরেও বাংলাদেশ স্টাডিজ, কালচারাল স্টাডিজ, এই বিষয়ের মাধ্যমে কিন্তু আর্কিওলজিস্টরা কাজ করে যাচ্ছে, যেটা কিন্তু এই আর্কিওলজি ডিপার্টমেন্ট জাহাঙ্গীরনগরের একটা কন্ট্রিবিউশন, বড় কন্ট্রিবিউশন। এবং আমাদের প্রিহিস্ট্রি ছিল না, এই বাংলার প্রিহিস্ট্রি ছিল না, যেটা কিন্তু এই আর্কিওলজি ডিপার্টমেন্টে আমাদের শিক্ষকরা, আমাদের এই বিভাগের ছাত্ররা এই কাজ করেছে। ফলে এইটাকে আমি বলবো যে সত্যিকার অর্থেই একটা বড়, বাংলাদেশের জন্য একটা বড় অর্জন, যেটা 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 শুরু হয়েছে। এবং আগামী দিনগুলোতে ধরা যাক যে আমি যে কাজটি করছি, এই কাজের ভেতর দিয়ে আরেকটা নতুন ডাইমেনশন যুক্ত হবে বলে আশা করা যায় আর কি। আশা করছি আমরা সেটা। আর একটু ছোট করে যে আমাকে বলেন, আপনাদের হয়তো জানা থাকতে পারে বা নাও থাকতে পারে, বাট আমি বা অনেকে হয়তো জানতে চান যে বাংলাদেশ তো একটা বদ্বীপ, যেহেতু এটা মানুষকে রিলেট করি আপনাদের গবেষণা, তো বাংলাদেশের এই ল্যান্ডটা যদি চিন্তা করি, ঠিক এই ল্যান্ডটা, এই বদ্বীপটা ঠিক কত হাজার বছর আগে সৃষ্টি হয়েছিল বা হতে পারে, এরকম কি কোনো গবেষণা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধরনের গবেষণা আছে। বিষয়টা হলো যে আপনি যদি বাংলাদেশের ম্যাপের দিকে খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের উত্তরে হিমালয় পর্বত, এবং হিমালয়ের একেবারে দেয়ালের মতো দাঁড়িয়ে আছে হিমালয়। আপনার পূর্ব দিকে, পূর্ব উত্তর দিকে কোণে শিলং পাহাড়, এবং পূর্ব দিকে আপনার আরাকান ইয়োমা, যেটা আপনি পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়গুলো দেখেন, এটাকে বলে আরাকান ইয়োমা। এবং পশ্চিমে আপনি যদি পশ্চিম দিকে যেতে থাকেন, বাংলাদেশের ধরেন ঢাকা থেকে যদি আপনি সোজা পশ্চিমে যেতে থাকেন, তাহলে আপনি পশ্চিমবঙ্গে চলে যাবেন। পশ্চিমবঙ্গ যে ভাগীরথী নদী আছে, ভাগীরথী নদী একটু পার হলে আপনি ওই পাশে রাজমহলের পাহাড় শ্রেণী পেয়ে যাবেন। অর্থাৎ এই যে পুরো এরিয়াটা, এটাকে বলা হচ্ছে যে আপনার বেঙ্গল বেসিন মানে যে আমরা যে সকালবেলা দাঁত ব্রাশ করি বেসিনের সামনে দাঁড়িয়ে, ইটস লাইক এ বেসিন, ঠিক আছে? অর্থাৎ এর তিন পাশে হলো উঁচু উঁচু পর্বতমালা, এবং এই জায়গাটা নিচু, এবং দক্ষিণে হলো বঙ্গোপসাগর। এবং এই পুরো অংশটা it was a part of sea. It was a part of sea. 124 মিলিয়ন বছর আগে, 124 মিলিয়ন ইয়ার্স আগে, এবং এটা অলিগোসিন পিরিয়ডে মূলত এই যে বেঙ্গল বেসিনটা ভরাট প্রক্রিয়া শুরু হয়। এই যে তিন পাশের যে পাহাড়ি এলাকা, এই পাহাড়ি এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে যত নদী বের হয়েছে সব কিন্তু এর 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 মানে যে টার্গেট হলো বাংলাদেশের ভিতর দিয়ে চলে আসছে। বাংলাদেশ মানে বেঙ্গল আর কি, আপনি বলতে পারেন যে বেঙ্গল। তো এই নদীগুলো বহন করে নিয়ে আসছে সেডিমেন্ট, পলল বহন করে নিয়ে আসছে। এবং গবেষকরা যেটা বলছেন যে 21 পার ইয়ারে 21 মিলিয়ন মেট্রিক টন সেডিমেন্ট বহন করছে এই নদীগুলো।
21 মিলিয়ন মেট্রিক টন সেডিমেন্ট বহন করছে। এখন এই যে 21 মিলিয়ন সেডিমেন্ট বহন করছে, এই সেডিমেন্টটা বহন করা কিন্তু বিভিন্ন সময়ে ভ্যারি করেছে। কেন ভ্যারি করেছে? হলো কারণ হলো যে আপনার মৌসুমী বায়ু, এই মৌসুমী বায়ুটা হলো আমাদের এই অঞ্চলের জন্য আরেকটা আমি বলবো যে ব্লেসিংস, ঠিক আছে? এই মৌসুমী বায়ু যদি না থাকতো, অর্থাৎ যে বর্ষাকালে যে বৃষ্টিপাত হচ্ছে, হ্যাঁ, এই মৌসুমী বৃষ্টিপাত হওয়ার কারণে, মৌসুমী বায়ুর কারণে আমাদের এই এলাকাটা আপনার এই যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, এবং বৃষ্টিপাত হওয়ার কারণে এই যে পানি চলে আসছে, পানি নিচে নেমে আসছে, পানি বহন করে নিয়ে আসছে সেডিমেন্ট, এবং এই সেডিমেন্ট দিয়ে ভরাট হচ্ছে এই বঙ্গোপসাগর। এবং ভোলায় আপনার প্রায় কিছু কিছু জায়গা আছে যেখানে দেখা যাচ্ছে যে 22 কিলোমিটার ভরাট হয়েছে, 22 কিলোমিটার ভরাট হয়ে গেছে। কোথাও এই স্ট্রেটিগ্রাফি পাওয়া গেছে 6 কিলোমিটার, কোথাও 10 কিলোমিটার এরকম। ফলে এই মানুষ আসার অনেক আগে এই ভূমি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। তাহলে মানুষ ঠিক কবে কখন আমাদের এই অঞ্চলে আসলো, এরকম কি আমরা কোনো, যেহেতু আপনি একটু আগে বলেছেন যে আসলে আমরা আমাদের এই সয়েল কন্ডিশনের কারণে হয়তো বা কোনো একটা কারণে হাড়গুলো প্রিজার্ভ থাকছে না, তারপরে কি আমরা ট্রেস ব্যাক করতে পেরেছি যে মানুষ ঠিক কত হাজার বছর আগে? আর্কিওলজিস্টরা একটা অ্যাজাম্পশন করছে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে এই অঞ্চলের প্রাগইতিহাস নিয়ে যারা গবেষণা করছেন তাদের ভিতরে অগ্রগণ্য হলো প্রফেসর সৈয়দ মোহাম্মদ কামরুল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, প্রফেসর জয়ন্ত সিংহ রয়, এরপরে প্রফেসর মোজাম্মেল হক, এরপরে হলো আরেকজন ইন্ডিয়ান প্রফেসর, উনি কেমব্রিজে ছিলেন, প্রফেসর দিলীপ কুমার চক্রবর্তী। ওনারা হলো পায়োনিয়ার এই বাংলাদেশের প্রাগৈতিহাসিক গবেষণার। তো ওনারা যেটা বলছেন, আমি তো এই ফিল্ডের না, কিন্তু ওনাদের অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাজাম্পশন তারা বলছেন যে এই অঞ্চলে আপনার প্রায় 20,000 বছর থেকে 3,000 বছর এই যে সময়, অর্থাৎ এখন তো ধরেন আপনি 3,000 বিপি, বিফোর প্রেজেন্ট, ঠিক আছে, বিফোর প্রেজেন্ট, 20,000 থেকে 3,000 বিপি এই সময়কালে মানুষ সম্ভবত এই ভূখণ্ডে এসেছিল। এবং তারা কোন এলাকা দিয়েছিল? তারা ছিল হচ্ছে লালমাই এবং আমাদের যে এই যে সিলেট এবং পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়ি এলাকা, এই এলাকায় মানুষ প্রথম এই এলাকায় প্রাগৈতিহাসিক মানুষ এসেছিল। এবং এই এলাকার যে মানুষরা, তাদের সাথে খুব সম্ভবত যোগসূত্র ছিল নিকটবর্তী ত্রিপুরা এবং মায়ানমারের যে প্রাগৈতিহাসিক মানুষ, তাদের একটা যোগসূত্র ছিল। তার মানে দাঁড়াচ্ছে কি যে আদিবাসীরাই হচ্ছে দেশের ইন্ডিজিনাস পপুলেশন। এক্স্যাক্টলি সেটাই হওয়ার কথা। মানে এটা হচ্ছে আমাদের আর্কিওলজিদের অ্যাজাম্পশন, কারণ আমাদের কিন্তু কোনো এই বিষয়ে আমাদের কোনো কার্বন ডেটিং এখনো পর্যন্ত আমরা পাইনি। এক, দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে আসলে ওই আর্কিওলজির একটা বেসিক জায়গা হলো যে আপনার স্ট্রেটিগ্রাফি, মানে আপনার সিকোয়েন্স অনুযায়ী মাটির নিচে তো থরে থরে সাজানো থাকে, একটার পরে আরেকটা এইভাবে সাজানো থাকে। হ্যাঁ, তো সবচেয়ে নিচে যেটা সেটা হচ্ছে যে সবচেয়ে প্রাচীন, আর সবার উপরে যেটা সেটা হচ্ছে সবচেয়ে। এখন এই যে আর কি প্রাগৈতিহাসিক মানুষের যে নিদর্শনগুলো, সেগুলো যদি আমরা ইয়েতে পাই, কি বলে আপনার ওই স্ট্রেটিগ্রাফিক কনটেক্সটে পাই, তাহলে আমাদের জন্য সেটা ডেটিং করতে সুবিধা হয়। কিন্তু সে ধরনের এখনো পর্যন্ত পাওয়া যায় না। ওনারা যেটা করেছেন সেটা হলো যে পার্শ্ববর্তী যে ইয়েগুলো আছে আপনার এই ত্রিপুরা, মায়ানমারে যে প্রাগৈতিহাসিক কন্টেক্সট গুলো পাওয়া গিয়েছে, তার সাথে কম্পারেটিভ স্টাডি করে ওনারা বলেছেন যে 20,000 থেকে 3,000 বছর বিপি, বিফোর প্রেজেন্ট, এই সময়কালে এই অঞ্চলে মানুষের আগমন ঘটেছিল। তাহলে এটা গেল পাস্টের কথা। আমি যদি এখন ভবিষ্যতের কথা বলি, যে ধরুন আজ থেকে 10,000 বা 20,000
বছর পরে আর্কিওলজি কেমন হবে? আপনার কি মনে হয়? মানে আমরা তো হিস্ট্রি জানছি, ধরে নিলাম যে আমরা আগামী 5 বছর বা 10 বছরে জেনে নিব, তারপরে আর্কিওলজি গুলো কিরকম হতে পারে? এটা তো আসলে ইমাজিন করা একটু মুশকিল যে কোন পর্যায়ে যাবে। এটা ডিপেন্ড করছে যে টেকনোলজি কতটা কতটা ডেভেলপ হবে সেটার উপরে। যেমন ধরেন আধুনিক কালে মানে যে একেবারে রিসেন্ট যে আর্কিওলজিক্যাল যে ইয়েগুলো, সেটা কিন্তু আমরা কিন্তু এখন বিগ ডেটার দিকে হাঁটছি। আপনি নিশ্চয়ই বিগ ডেটার সাথে বিগ ডেটা নিয়ে কাজ করছেন। আর্কিওলজি কিন্তু বিগ ডেটাতে প্রবেশ করেছে এবং এখন একটা বড় কাজের জায়গা তৈরি করেছে বিগ ডেটা। এবং আরেকটা যেটা সম্ভাবনা রয়েছে যে এই কোলাবোরেশন এবং কি বলে আপনাকে এটাকে, আমি যদি বলি যে কোলাবোরেশন এবং বিভিন্ন ব্রাঞ্চ অফ নলেজের সাথে আর্কিওলজির ইন্টারাকশনটা আরো নিবিড় হওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে নানান ধরনের কোশ্চিন অ্যারাইজ হচ্ছে, নতুন নতুন কোশ্চিন অ্যারাইজ হচ্ছে, আর সেই কোশ্চিনের অ্যান্সার খোঁজার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে নতুন নতুন টেকনিক ফলো করার। ফলে ইন ফিউচারে এই দিকেই আসলে শেষাবধি আমাদেরকে অগ্রসর হতে হবে। বুঝতে পেরেছি। এই পর্যায়ে একজন দর্শক কোয়েশ্চেন করেছেন, সম্ভবত জুলফিকার স্যার। উনি কোয়েশ্চেন করেছেন যে আপনি তো রাইসের সিড বা ধান নিয়ে কাজ করেছেন, কিছু অ্যানশিয়েন্ট রাইস, সেগুলো কি এখনো ভায়াবল? সেগুলোকে কি গ্রো করা সম্ভব কিনা? না না না, আসলে এইটা থেকে এই যে সিডগুলো আমরা পাই, বেসিক্যালি আমরা তিন ধরনের। ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন, অনেক জ্ঞানী মানুষ, আমার পছন্দের একজন মানুষ, এবং আমি আসলে তার দ্বারা অনেক অনুপ্রাণিত। তো বেসিক্যালি আমরা যেই সিডগুলো পাই, এই সিডগুলো তিন ধরনের অবস্থায় আমরা প্রত্নস্থানে পাই। এটা প্রথম সবচেয়ে বেশি পরিমাণে যেটা পাওয়া যায় সেটা হলো চার্ড মানে যে পুড়ে যাওয়া। কোনো কারণে এই রাইসটা পুড়ে গিয়েছিল, পুড়ে যাওয়ার ফলে এগুলো আসলে অ্যাক্সিডেন্টালি প্রিজার্ভড হয়, এবং পুড়ে যাওয়ার ফলে এগুলো অ্যাবান্ডন্ড হয়, এবং এগুলো আমরা পরে খুঁড়তে গিয়ে আমরা পাই। আরেকটা হয় যে কোনো কারণে ফসল, এই ধানগুলো ওয়াটার লকড অবস্থায় থেকে যায়, এবং ওয়াটার লকড অবস্থায় থেকে যাওয়ার ফলে সে ওখানে অ্যাডাপ্টেড হয়ে যায়, এইভাবে থাকে। আরেকটা ওয়ে আমরা পাই, সেটা হলো যে কোনো কারণে যদি এই ইয়েটা ডেসিকেটেড হয়ে যায়, অর্থাৎ তার ভেতরে যে ওয়াটারটা যদি বের হয়ে যায়, শুকিয়ে যাওয়া আর কি আমরা যদি বলি, আর একটু যে ড্রাইড হয়ে যাওয়া। তো বেসিক্যালি এই তিনটা ফর্মের কোনো ফর্মের থেকেই আর এগুলো জার্মিনেশন হওয়ার সুযোগ থাকে না। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হলো যে ওই ডিএনএটা আমরা সিকোয়েন্স করতে পারি। যেমন তিন ধরনের ডিএনএ আসলে থাকে একটা প্ল্যান্টের ভেতরে। আমরা জানি যে মাইক্রোপ্লাস্টে, মাইটোকন্ড্রিয়াতে থাকে, তারপরে হলো ক্লোরোপ্লাস্টে থাকে, আরেকটা হলো যে ওই নিউক্লিয়াসের ভেতরে থাকে। এই তিনটা জায়গায় তো ডিএনএ থাকে। তো এই মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াসে যে ডিএনএ গুলো থাকে সেগুলো আমরা বের করতে পারি না, সেগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু এখনো পর্যন্ত আর্কিওলজিস্টরা, আর্কিওলজিক্যাল সায়েন্টিস্টরা যেটা তারা সক্ষম হয়েছে সেটা হলো ক্লোরোপ্লাস্ট ডিএনএ গুলোকে তারা সিকোয়েন্স করতে পেরেছে, এবং এই ক্লোরোপ্লাস্ট ডিএনএ সিকোয়েন্সের মাধ্যমে আমরা এই ক্রপ আইডেন্টিফিকেশন এবং তার ডোমেস্টিকেশন ট্রেড সম্পর্কে একটা ধারণা পাই। কিন্তু এগুলো আসলে করা যায় না, জার্মিনেশন হয় না নতুন করে। আমি একটা কমেন্ট স্টিক করতে চাই। মাহাব রহমান কমেন্ট করেছেন, কেমব্রিজ, ইউসিএল, অক্সফোর্ড একসাথে চান্স, আলহামদুলিল্লাহ। বেসিক্যালি জামি ভাই যেটা বলছিলেন যে আসলে চান্স পাওয়াটা যে একেবারেই খুব কঠিন দুঃসাধ্য সেরকম না, নিজের ইচ্ছেটা থাকা লাগবে। আপনি ইচ্ছে করলে একটু সময় লাগবে, বাট আপনি চাইলেই পারবেন। সেক্ষেত্রে সব থেকে ভালো হয় যদি আপনি ইউরোপে অথবা ইউকেতে বা বাইরে থেকে একটা মাস্টার ডিগ্রি করেন, তাহলে আপনার জন্য এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা খুবই সহজ হয়ে যায়।
আমি আশা করি মিজান ভাই আমার সাথে একমত হবেন এই বিষয়ে। রাইট জি। রাইট। সো আমি এই পর্যায়ে আসলে আমাদের সবগুলো কোয়েশ্চেন শেষ, দর্শকরাও যেগুলো কোয়েশ্চেন করেছেন সেগুলো অ্যাড্রেস করেছি। আর মিজান ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক যারা শুরু থেকে আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি এরপরেও অনুষ্ঠান পরবর্তীতে যারা দেখবেন তাদের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমরা শীঘ্র অ্যাড্রেস করার চেষ্টা করব। সো কথা হবে পরবর্তী আরেকটি সেশনে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিজান ভাই আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমার পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের এই আলোচনা উপভোগ করেছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আসসালাম।